পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচারকারীদের শাস্তি নিশ্চিতে সতর্ক প্রধান উপদেষ্টার দপ্তর। সেজন্যই অর্থ পাচারকারীদের অনেকেই এখন জেলে আছেন, কথা মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় জানান, অর্থনীতির বর্তমান অবস্থা, দুর্নীতির মাত্রা এবং কারণ অনুসন্ধান করবে তারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটি আজকেই প্রথম বৈঠকটি করলো এবং তাদের কাজের প্রক্রিয়াটা আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, দীর্ঘদিন ধরে বিগত পতিত সরকারের যে অর্থনৈতিক ভ্রান্ত নীতি এবং লুটপাট সহায়ক যে ব্যাংকিং সেক্টরের নীতি বা আর্থিক নীতি বা মেগা প্রজেক্ট, যেগুলো কথাগুলো দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব বললেন, এগুলা কিন্তু জনমানুষের একটি জানার প্রচন্ড আকাঙ্ক্ষা যে কেন মেট্রো রেল 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট এটা 32,000 বা 38,000 কোটি টাকাতে চলে গেল। কেন মেট্রো রেল একটা প্রজেক্ট তার খরচ 3 গুণ বেড়ে গেল? কেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ কয়েক গুণ বৃদ্ধি পেল? এবং এই যে আজকে পত্রিকায় দেখছিলাম যে সাবেক পতিত সরকারের সাবেক একজন উপদেষ্টা তিনি বললেন যে সরকার মেগা প্রজেক্ট গুলা করার ক্ষেত্রে মেগা ইন্টারেস্টেড ছিল, কারণ যত বড় প্রজেক্ট তত বড় কমিশন, এবং এই কমিশন গুলা বন্টন হতো দুইজন ব্যক্তির নামও পত্রিকায় আসছে ওনার বরাদ দিয়ে, গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে। সেটা হলো যে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং জয় সাহেব এই কমিশন গুলো নিতেন। এটি তো বাস্তব কথা যে আপনি যদি এই সাবকন্টিনেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে যে কোনো উন্নয়ন ব্যয়, বিশেষ করে রাস্তা উন্নয়ন ব্যয় সবচেয়ে বেশি, যেটি হওয়ার কথা নয়, পার্শ্ববর্তী দেশেও এর প্রায় 50% কম। আপনি যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেন, লোপাট হয়ে গেছে, কারণ একই পরিমাপের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ইন্ডিয়াতে একটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই পারমাণবিক একই কোম্পানি, তাদের খরচ $6.5 বিলিয়ন এবং আমাদের মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, তাদের 2,000 আমাদের 2,400, সেখানে খরচ প্রায় $12.6 বিলিয়ন, এখন ডাবল। এই যে মেগা মেগা ব্যয়গুলো করা, এবং এর মধ্য দিয়ে টাকা কিন্তু দেশে থাকেনি, বিদেশে চলে গেছে। আজকে এস আলম গ্রুপের যে টাকা পাচার হয়ে গেল, যেগুলো পত্রিকায় আসছে, তার তদন্ত পর্যন্ত বাংলাদেশে করা যায়নি। একজন মন্ত্রী 262টি বাড়ি পাওয়া গেল লন্ডনে, তদন্ত এখন পর্যন্ত হয়নি। তারপরে যে ব্যাংকিং সেক্টর গুলা যে ধ্বংস হয়ে গেল, 7টি মৌলভিত্তির ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ ধ্বংস করে গেল। এই যে আর্থিক ক্ষেত্রের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থা, ব্যাংকিং নীতিমালা, আমরা ব্যাংকিং কমিশনের কথা বলছি, আমি একটু কষ্ট পেলাম এবং আশাহত হলাম এবং হোঁচট খেলাম যে কে দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতি করেছে সেটা ওনারা দেখবেন না, ওনারা দেখবেন ভবিষ্যতে যেন দুর্নীতি না হতে পারে। এটি কিন্তু জনগণের প্রত্যাশা না, বরং জনপ্রত্যাশা হলো এই সমস্ত উন্নয়নের নামে গণতন্ত্রকে হত্যা করে যারা টাকা পাচার করলো, টাকা লুট করলো, আমার দেশের অর্থনীতিকে ভঙ্গুর করলো, বিদ্যুৎ সেক্টর থেকে রেন্টাল এবং কুইক রেন্টালের মাধ্যমে তাদেরকে ইনডেমনিটি দিয়ে নির্বিচারে চুরি করার সুযোগ করে দেওয়া হলো, তার সেই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করব না? কত হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়ে গেল, কোন পদ্ধতিতে নিয়ে গেল? বাংলাদেশ ব্যাংকের যে যথাযথ কর্তৃপক্ষ, তাদের চোখকে এড়িয়ে বা তাদের সহযোগিতায় যে টাকাগুলো পাচার হয়ে গেল, এই টাকা শুধু ফিরে আনলেই হবে না, বরং এই টাকা পাচারকারীদের সাথে যে চক্রটি জড়িত, যে চক্রটি সরকারের সত্যসায় থেকে বা প্রশাসনের সত্যসায় থেকে এই যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিল, দেশের অর্থনীতিকে একটা সংকটাপন্ন অবস্থায় করলো, তাদেরকে তো চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র ভবিষ্যতে কেউ যদি অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আপনি পথ বাতাবেন, এই জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি, তাহলে এই জন্য তাদেরকে আসলে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত। আপনি একটু আগে বলছিলেন যে মেগা প্রকল্পের কথা, অর্থনীতির অবস্থা নিরূপণে মেগা প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা হবে বলে এরকমটা জানিয়েছে কমিটির প্রধান। এক্ষেত্রে আসলে চলমান কোনো মেগা প্রকল্প বন্ধ হতে পারে কি? দেখেন, এই মুহূর্তে আপনি মেগা প্রজেক্টের চেয়ে এই মুহূর্তে ছোট ছোট কর্মবান্ধব বা কর্ম সহায়ক প্রজেক্টের দিকে আপনাকে যেতে হবে। কারণ যেহেতু আমার দেশের এবারও আপনি জানেন যে প্রায় 2,37,000 কোটি টাকা বাজেটের প্রায় 50% আমাদের ঋণ নির্ভর, এবং এই ঋণটা আমরা নেব দেশীয় ব্যাংক থেকে। এবং এই পরিমাণ ঋণ যদি আপনি দেশীয় ব্যাংক থেকে নেন, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিনিয়োগ, যেগুলো ধরেন আপনি গার্মেন্টস এর কথা বলেন, আপনি টেক্সটাইল খাত বলেন, বা অন্যান্য যে খাতগুলো, চামড়া খাত বলেন, যেগুলো খাত আমাদের দেশকে রেমিটেন্স গুলো নিয়ে আসে বা আমাদের ফরেন কারেন্সি আমাদের নিয়ে আসে, প্রায় 83% আমাদের বৈদেশিক মুদ্রার অর্জনে, সেই জায়গার বিনিয়োগকারীরা অর্থটা পাবে কোথায়? আপনি রাষ্ট্র যদি এই সমস্ত মেগা প্রজেক্ট
ঋণের উপরে নির্ভর করে যদি আপনি গ্রহণ করেন তাহলে তো আপনি করতেই পারেন। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী, যে বিনিয়োগের মধ্যে দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতির চাকা সচল হবে এবং এবং দেশে আরো আরেকটা বেশি বিষয় একটু পরিমাণে আমি উৎপাদন করে ডক্টর হাসনাত বিদেশ আলী থেকে আপনার কাছে আমদানি একটু করতে পারবে। জানতে চাইবো যে বর্তমান সরকারের নীতি নির্ধারণের বিষয়টিও থাকবে শ্বেতপত্রে, এবং এক্ষেত্রে আসলে কি কি বিষয় উঠে আসা উচিত বলে আপনি মনে করেন, যদি একটু সংক্ষেপে বলেন। যে ছোট করে বলি যে প্রথম কথা হলো ব্যাংকিং কমিশন করতে হবে। কারণ আমার দেশের অর্থ যে পাচার হচ্ছে, বা এই যে আপনি বলছেন ট্যাক্স ফাঁকি দেওয়া, ট্যাক্স ফাঁকি কি করে দিল, কারা ট্যাক্স ফাঁকি দিল, এবং কারা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা থাকা সত্ত্বেও প্রায় 14,000 কোটি টাকা বিভিন্ন গ্রুপকে আপনি সুদ মওকুফ করে দিলেন, কিসের ভিত্তিতে, কেন দিলেন? এই জায়গায় ব্যাংকিং কমিশনটা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা শ্বেতপত্র প্রকাশ করছে, তারা করুক, কিন্তু সরকার এই আর্থিক সেক্টরের শৃঙ্খলা ফেরানোর জন্য, শেয়ার মার্কেটের প্রতি জনগণের আস্থা ফেরানোর জন্য এবং ব্যাংকিং সেক্টর যেন মানুষের একটি আস্থার জায়গায় পরিণত হয়, এর জন্য দীর্ঘদিন ধরে, এবং দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবও কিন্তু দীর্ঘদিন বলার চেষ্টা করেছেন, আমরাও চলছি, যে সেপারেট একটি স্বাধীন ব্যাংকিং কমিশন থাকবে এবং সেই কমিশন আর্থিক শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে এই সরকারকে একটি দিক নির্দেশনা দেবে। সেটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।